লাস্ট ক্লাসে আমরা টাস্ক ওয়ানের ওভারভিউ এর ফরম্যাট দেখছিলাম এবং টাস্ক ওয়ানের ওভারভিউ একটা নিয়ে আলোচনা করছিলাম। ক্লাস টাস্কও করছি, আবার একটা স্যাম্পল আনসারও দেখছি। আজকে আমরা লাস্ট পার্টে চলে যাব, যেটা হলো বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ কি? বডি প্যারাগ্রাফ হচ্ছে আপনার রিপোর্টের ওই অংশটা যেই অংশে আপনি মূল আলোচনাটা পেশ করবেন। বডি প্যারাগ্রাফকে আমরা দুইটা ভাগে ভাগ করব, অর্থাৎ দুইটা বডি প্যারাগ্রাফ লিখব, দুইটা প্যারাগ্রাফে ভাগ করব এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ হবে আনুমানিক 3 থেকে 5 সেন্টেন্সেস। এর চাইতে বেশি লিখতে পারেন, এর চাইতে কম লেখা ঠিক হবে না, কারণ এর চাইতে কম যদি লিখেন আপনি আপনার যে ইনফরমেশন যেগুলো আছে ওইগুলা ভালো মতো পেশ করতে পারবেন না, ভালো মতো ফুটিয়ে তুলতে পারবেন না। আর যদি বেশি লিখেন তাহলেও প্রবলেম আছে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে, যেহেতু টাস্ক ওয়ান লেখার আদর্শ সময়সীমা হচ্ছে 20 মিনিট। 20 মিনিটের ভেতরে যদি আপনি লিখে শেষ করতে পারেন ওইটাই সর্বোত্তম হবে। যদি বেশি লম্বা করে ফেলেন তাহলে 20 মিনিটের বেশি লেগে যেতে পারে, তখন রাইটিং টেস্টে আপনার টাইম ম্যানেজমেন্টে ভালো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এখন বডি প্যারাগ্রাফের যে দুইটা প্যারাগ্রাফ আমরা লিখব, সেই দুইটা প্যারাগ্রাফের প্যারাগ্রাফিংটা আমরা কিসের ভিত্তিতে করব এবং আমরা এই প্যারাগ্রাফগুলোতে কি কি জিনিস উল্লেখ করব, এই জিনিসগুলো আমাকে আগে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা বুঝি যে প্যারাগ্রাফিং করার জন্য সবচাইতে ভালো সিস্টেম হচ্ছে ক্যাটেগরাইজেশন করা, অর্থাৎ ভাগ করা। প্রথমে আপনাকে ভাগ করতে হবে ইনফরমেশন গুলাকে। যে ইনফরমেশন গুলা একই রকমের সেগুলো একই প্যারাতে রাখবেন, যে ইনফরমেশন গুলা অন্য রকমের সেগুলা অন্য প্যারাগ্রাফে রাখবেন। এবং এটা ঠিক মতো যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্যারাগ্রাফিংটাও অনেক সুন্দরভাবে হবে ইনশাল্লাহ। বডি প্যারাগ্রাফে আরেকটা জিনিস আমাকে উল্লেখ করতে হবে, সেটা হলো বিস্তারিত আলোচনা। ছবির মধ্যে যে ইনফরমেশন, যে ডেটাগুলা দেওয়া আছে, গ্রাফের মধ্যে, চার্টের মধ্যে, টেবিলের মধ্যে যে ইনফরমেশন এবং ডেটা দেওয়া আছে, আমাকে ধরে নিতে হবে যে ওই ইনফরমেশন এবং ওই ডেটাগুলা কেউ ছবি দেখে বুঝতে পারবে না, এবং তার জন্যই আমাকে প্রতিবেদনটা লিখতে হবে। প্রতিবেদনে আমি ভালো করে ফুটিয়ে তুলবো ছবিতে যেই বিষয়টা দেওয়া আছে ওইটাকে, যেন ছবিটা না দেখে শুধু আমার প্রতিবেদন পড়েই বোঝা যায় গ্রাফ বা চার্টের মধ্যে কি ছিল, গ্রাফ বা চার্টের মাধ্যমে কি বুঝাইছে। এবং লাস্টলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে টাস্ক ওয়ানে বডি প্যারাগ্রাফের পর আলাদা করে আর কনক্লুশন দেওয়ার কোনো কিছু নাই। টাস্ক ওয়ানে কনক্লুশনের কোনো প্রয়োজন নাই, কারণ টাস্ক ওয়ান হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনে আপনি ভূমিকা লিখবেন, ওভারভিউ লিখবেন এবং বডি প্যারাগ্রাফ ওয়ান ও বডি প্যারাগ্রাফ টু লিখবেন। এখানে কনক্লুশনের কোনো জায়গা নাই, কনক্লুশনের কোনো প্রয়োজন নাই। সো কনক্লুশন দেওয়ারও কোনো দরকার নেই। লাস্ট ক্লাসগুলোতেও আমরা এই চার্টটা দিয়ে, এই গ্রাফটা দিয়ে এক্সাম্পল দিছিলাম। তো এই গ্রাফটা যদি আমরা আবারও দেখি, যে এই গ্রাফের মধ্যে কি নিয়ে আলোচনা করছে, আলোচনা করছে হুইট এক্সপোর্টস নিয়ে, অর্থাৎ গমের রপ্তানি নিয়ে। 1985 সাল থেকে নিয়ে 1990 সাল পর্যন্ত তিনটা জায়গা, অস্ট্রেলিয়া, কানাডা অ্যান্ড ইউরোপিয়ান কমিউনিটি, এবং ইউনিট হচ্ছে মিলিয়ন টনস। তো এই যে গ্রাফটা, এটার ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ আমরা দেখছিলাম, খুব দ্রুত একবার পড়ে ফেলি। The line graph compares three regions in terms of exports of wheat between 1985 and 1990. অর্থাৎ লাইন গ্রাফটা কম্পেয়ার করতেছে তিনটা জায়গাকে, তিনটা জায়গার গম রপ্তানির হিসাব অনুযায়ী 1985 সাল থেকে 1990 সালের মধ্যের
সময়ে। এরপর ওভারভিউ দিল, ওভারভিউতে সে একটা গ্রস আলোচনা করলো যে কোন জায়গার ট্রেন্ড কিরকম দেখা গেছে। ওভারঅল দ্য থ্রি রিজিয়নস এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য টাইম পিরিয়ড, এবং লেখক বলতেছেন যে তিনটা দেশই তিন রকমের ট্রেন্ডের সাক্ষী হয়েছে। While the wheat export in Canada and European countries rose with some fluctuations, the export in Australia fell over time. দুইটা দেশে বা দুইটা জায়গায় কি হয়েছে, ফ্লাকচুয়েশন সহ উন্নতি ঘটছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে কানাডাতে আসলে উন্নতি ঘটে নাই, জায়গায় থেকে গেছে, যে জায়গায় ছিল ওই জায়গায় থেকে গেছে, বাট স্টিল এটা যেহেতু কনক্লুসিভ না, আমরা ধরে নিতে পারি যে লেখকের কাছে যেটা লাগছে ওইটা হয়তো লেখক অনেস্টলি মনে করতেছেন। তবে একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো অস্ট্রেলিয়ার গম রপ্তানি দিন দিন শুধু কমছে। একবার বাড়ছিল, প্রথম দিকে বাড়ছিল প্রথম বছরে, কিন্তু পরের বছর থেকেই কমা শুরু করছে এবং গ্রাজুয়ালি কমে গেছে। এটা বলছে যে এক্সপোর্ট ইন অস্ট্রেলিয়া ফেল ওভার টাইম। ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ শেষ, এখন বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ হলো আমার প্রতিবেদনের মূল অংশ। কেন মূল অংশ? কারণ এইখানে আমি আমার সব ইনফরমেশন দিয়ে দিব। আমি গ্রাফ থেকে কি বুঝছি, গ্রাফের মধ্যে কি উল্লেখ করছে, কি উল্লেখ করে নাই, কি উল্লেখ করে নাই ওইটা তো আর আমি দিব না, কি উল্লেখ করছে শুধু ওইটাই আমাকে দিতে হবে। তবে অনেক গুছিয়ে দিতে হবে। আমি যত গুছিয়ে দিতে পারবো আমার জন্য মার্ক পাওয়াটাও তত সহজ হবে। তাহলে আমরা দেখি এখন কিভাবে লিখছে। আমরা আলোচনা করছিলাম যে বডি প্যারাগ্রাফ আমরা দুইটা লেখার চেষ্টা করব। যেহেতু আমরা দুইটা বডি প্যারাগ্রাফ লিখবো, আমরা চাইলে দুইটা বডি প্যারাগ্রাফকে ক্যাটাগরাইজ করতে পারবো ইনফরমেশনের ভিত্তিতে। কিভাবে ক্যাটাগরাইজ করব? আমরা চাইলে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়াকে একটা বডি প্যারাগ্রাফে লিখতে পারি, আবার কানাডা এবং ইউরোপিয়ান কমিউনিটিকে একটা প্যারাগ্রাফে লিখতে পারি। যেহেতু কানাডা এবং ইউরোপিয়ান কমিউনিটির ট্রেন্ডটা কাছাকাছি বা মিল আছে, এই জন্য অস্ট্রেলিয়াটা যেহেতু একটু ডিফারেন্ট, এটাকে আমরা আলাদা প্যারাগ্রাফে লিখতে পারি, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2 তে লিখতে পারি। আবার আমরা চাইলে আহ সালের হিসাবে ক্যাটাগরাইজ করতে পারি। যেমন 1985 সাল থেকে নিয়ে 1987 সাল পর্যন্ত যেই ট্রেন্ড গুলা দেখা গেছে ওইটা আমরা বডি প্যারাগ্রাফ 1 এ লিখতে পারি। আবার 1988 থেকে নিয়ে 1990 পর্যন্ত যেটা দেখা গেছে ওইটা আমরা বডি প্যারাগ্রাফ 2 তে লিখতে পারি। এইভাবে আমরা বিভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করতে পারি। আমরা দেখি লেখক কিভাবে ক্যাটাগরাইজ করছেন। লেখক বলছেন, as the graph shows, Australia's wheat export figure started at 15 million tons in 1985, followed by a small increase to around 16 million tons in 1986. তাহলে লেখক অস্ট্রেলিয়া নিয়ে শুরু করছেন এবং সিরিয়ালি প্রত্যেক বছরের হিসাব বলতেছেন। এটা খুবই সহজ এবং খুবই দারুণ একটা সিস্টেম। এটা ফলো করলে দেখা যাবে অনেক সহজেই আপনি আপনার বডি প্যারাগ্রাফটা লিখতে পারবেন। তাহলে লেখক কি বলতেছেন? অস্ট্রেলিয়াস হুইট এক্সপোর্ট ফিগার স্টার্টেড এট 15 মিলিয়ন টনস ইন 1985। 1985 সালে অস্ট্রেলিয়ার হুইট এক্সপোর্টের ফিগার ছিল 15 মিলিয়ন টনস, অর্থাৎ 15 মিলিয়ন টন রপ্তানি করছে অস্ট্রেলিয়া। এরপর কি হয়েছে? এরপর ওইটা সামান্য বেড়ে 16 মিলিয়ন টনের আশেপাশে গেছে। হ্যাঁ, অ্যারাউন্ড 16 মিলিয়ন টন। কেন অ্যারাউন্ড, কেন আশেপাশে বলছে? কারণ এখানে স্পেসিফিকলি দেওয়া নাই যে ওইটা কত মিলিয়ন টন। আমাকে শুধু স্পেসিফিকলি দেওয়া আছে 5, 10, 15, 20, 25, 30 এই এই সংখ্যাগুলা। বাকিগুলা কিন্তু স্পেসিফিকলি দেওয়া নাই। এই জন্য বাকিগুলার কথা আমি শুধু আন্দাজ করতে পারবো, আমি কনক্লুসিভলি বলতে পারবো না। তারপর কি, দেন ইট ডিক্লাইন্ড স্টেডিলি আনটিল ইট ফেল টু জাস্ট ওভার 10 মিলিয়ন টনস ইন 1990। এরপর এইটা স্টেডিলি ডিক্লাইন করছে। ডিক্লাইন মানে কি? নিচের দিকে যাওয়া। স্টেডিলি মানে কি? স্থিরভাবে বা ধীরে 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 বা ধীর স্থির ভাবে এটা নিচের দিকে নামছে এবং 1990 সালে গিয়ে 10 মিলিয়ন টনে ঠেকছে। জাস্ট ওভার 10 মিলিয়ন টন, 10 মিলিয়ন টন না, 10 মিলিয়ন টনের চাইতে একটু বেশি। যেহেতু এটা একই ট্রেন্ড ঘটছে 1986 থেকে নিয়ে 1990 পর্যন্ত, একই ট্রেন্ড ঘটছে, কি স্টেডিলি ডিক্লাইন হয়েছে, ডিক্রিজ হয়েছে, এই জন্য এটাকে এক লাইনে লিখে ফেলছে, বিস্তারিত আর ভেঙে ভেঙে বলে নাই যে 1987 কত হয়েছিল, 88 কত হয়েছিল, 89 কত হয়েছিল। আপনি চাইলে উল্লেখ করতে পারেন, তবে এটা উল্লেখ করা জরুরি না যদি ট্রেন্ডটা সেম থাকে। শুধু এতটুকু লেখা থেকেই বোঝা যাবে যে গ্রাফ
গ্রাফে কি ফুটে উঠতেছে। এই জন্য লেখক এক সেন্টেন্সের মধ্যেই 1986 থেকে 1990 কভার করে ফেলছে। অস্ট্রেলিয়াটা শেষ। এখন যতটুকু লেখা হয়েছে ততটুকু এর ব্যাপারে আমরা একটু অ্যানালাইজ করি। এখানে কি কি শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথমে শুরু করা হয়েছে এভাবে, এজ দ্য গ্রাফ শোজ, অর্থাৎ গ্রাফে যেমনটি দেখানো হয়েছে। অস্ট্রেলিয়াজ উইড এক্সপোর্ট ফিগার স্টার্টেড এট 15 মিলিয়ন টনস। এখানে স্টার্টেড এট দিয়ে শুরু বোঝানো হইতেছে যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে। ইন 1985 followed by a small increase, অর্থাৎ উন্নতি দেখা গেছে, বাড়ছে। ওই ইনক্রিজটা আবার কি, বড় নাকি ছোট, হঠাৎ, তীব্র নাকি স্বল্প? স্মল হয়েছে এটা, এই জন্য বলছে কি স্মল ইনক্রিজ। আমরা চাইলে অন্য জিনিসও বলতে পারবো, স্মল রাইজ বলতে পারবো, স্মল রাইজ অথবা a small increase to around 16 million tons in 1986, then it declined steadily। এটাকে আমরা বলতে পারবো it decreased slowly অথবা it decreased gradually। এটা ধীর স্থির ভাবে ডিক্লাইন করছে, ডিক্রিজ করছে, কমছে। and it fell to just over 10 million tons in 1990। এই যে শব্দ, কিছু শব্দ যেমন ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে, রাইজ হয়েছে, ডিক্লাইন হয়েছে, এই শব্দগুলা সম্পর্কে অবগত থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই শব্দগুলা প্রতিবেদন, গ্রাফের প্রতিবেদন বিশেষ করে লেখার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। তাই এই শব্দগুলা যত বেশি আপনি জানবেন, যত বেশি আপনি ভালোভাবে প্রয়োগ করতে পারবেন, আপনার প্রতিবেদনও তত সুন্দর হবে। লেখক এরপর কি করছেন, লেখক এরপর কানাডার আলোচনায় চলে গেছেন সরাসরি। তাহলে লেখক ফিগারের মধ্যে, ছবির মধ্যে থাকা যে সিরিয়াল, ওই সিরিয়ালটা মেনটেন করতেছেন। ছবিতে কোন সিরিয়াল আছে, প্রথমে অস্ট্রেলিয়া, তারপর কানাডা, তারপর ইউরোপিয়ান কমিউনিটি। এই যে এখানের মধ্যে নিচের দিকে অস্ট্রেলিয়া, কানাডা এন্ড ইউরোপিয়ান কমিউনিটি, লেখকও এই জিনিসটাই করতেছে। রিগার্ডিং কানাডা's exports, in 1985 they shipped approximately 19 million tons of wheat। তাহলে কানাডার আলোচনাও শুরু করছেন কি একেবারে শুরু থেকে 1985 সালে, অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ আনুমানিক 19 মিলিয়ন টনস অফ গম। দিস ফিগার ফেল টু অ্যাবাউট 17 মিলিয়ন ইন 1986। দেখেন এখানে শব্দ ব্যবহার করেছে ফেল। ফেল মানে কি, পড়ে গেছে, অর্থাৎ এই যে রপ্তানির যেই পরিমাণটা ছিল ওই পরিমাণটা কমে গেছে, কমে আসছে 17, অ্যাবাউট 17 মিলিয়ন টনস, অর্থাৎ 17 মিলিয়ন টনের আশেপাশে। বাট দেন দেয়ার এক্সপোর্টস এক্সপিরিয়েন্সড কনসিডারেবল গ্রোথ। আমরা যদি ছবিতে দেখি কনসিডারেবল গ্রোথ ঘটছে। কারণ কি, কারণ 1988 সালে দেখা গেছে অলমোস্ট 25 মিলিয়ন টনে গিয়ে ঠেকছে তাদের রপ্তানির পরিমাণ। এই জন্য কি বলছে, বাট দেন দেয়ার এক্সপোর্টস এক্সপিরিয়েন্স কনসিডারেবল গ্রোথ। কনসিডারেবল গ্রোথ মানে উল্লেখযোগ্য উন্নতি। To 25 million tons in 1988. Afterward, the figure plunged to below 15 million tons. Plunge। এরপরে কি ঘটছে, 1988 থেকে 1989 পর্যন্ত কি ঘটছে, হঠাৎই নিচে নেমে গেছে, ওইটাকে বলা হয় প্লাঞ্জ বা প্লামেট। তারা এই শব্দটা ব্যবহার করছে প্লাঞ্জড। আমরা এটাকে বলতে পারবো ডিক্লাইন্ড সাডেনলি, ডিক্লাইন্ড র্যাপিডলি, ডিক্রিজড র্যাপিডলি। plunged to below 15 million in 1989, but then subsequently, কিন্তু তৎপরবর্তী সময়ে কি করছে, rose to just under 20 million in 1990। এরপর রোজ করছে, রাইজ করছে, অর্থাৎ রোজ রাইজ করছে। এটা কি সাডেন রাইজও ছিল না, আবার বেশি অল্প ছিল না, স্মলও ছিল না, এই জন্য এটাকে শুধু রোজ বলছে। এটা হলো আমাদের বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 2 তেও সেম জিনিস করছে, কিন্তু বডি প্যারাগ্রাফ 2 তে শুধু আলোচনা করছে ইউরোপিয়ান কমিউনিটি নিয়ে। দেখি তো ইউরোপিয়ান কমিউনিটির ব্যাপারে কি বলছে। By contrast, the wheat exports from the European community experienced an increase in the 6-year period। যে অপর দিকে দেখা যাচ্ছে ইউরোপিয়ান কমিউনিটির
গম রপ্তানির যেই ফিগার, গম রপ্তানির যে পরিমাণ, ওইটার মধ্যে ইনক্রিজ দেখা গেছে এই 6 বছরের মধ্যে, 1985 থেকে নিয়ে 1990 পর্যন্ত। In 1985, nearly 16 million tons were exported, but this number fell to about 14 million in 1986. 1985 সালে যত ছিল 1986 সালে তার চাইতে আনুমানিক 2 মিলিয়ন টন কম রপ্তানি হয়েছে। Then the exports increased to exactly 15 million tons in 1987 and 1988 before witnessing steady growth to 19 million and 21 million tons in 1989 and 1990 respectively. তাহলে 15 মিলিয়ন টন পর্যন্ত যে উন্নতিটা ঘটছে, ওইটার পরে 1988 সাল থেকে 1990 পর্যন্ত একটা স্টেডি গ্রোথ দেখা গেছে। এবং ওই গ্রোথটা কোথায় নিয়ে গেছে? ওই গ্রোথটা নিয়ে গেছে 19 মিলিয়ন টন এবং শেষ পর্যন্ত 20 মিলিয়ন টনে, যথাক্রমে 1989 এবং 1990 সালে। এটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ লেখার নিয়ম। আপনি হয়তো ধরতে পারতেছেন যে এই বডি প্যারাগ্রাফটা লিখতে গেলে ট্রেন্ড সম্পর্কে আলোচনা করার জন্য যে ভোকাবুলারি গুলা জানা দরকার, ওইগুলা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। কারণ ওইগুলা সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে তাহলে বডি প্যারাগ্রাফে বেশি লেখা যাবে না। এই জিনিসটা মাথায় রেখেই সম্ভবত বইয়ের লেখক রেচেল মিশেল উনি ল্যাঙ্গুয়েজ অফ ট্রেন্ডস, সেন্টেন্স স্ট্রাকচার এন্ড ভোকাবুলারি নামে একটা অধ্যায় সাজাইছেন। আমার মনে হয় আমরা এই অধ্যায়টা দেখতে পারি, এবং এই অধ্যায়টা দেখলে আমাদের এই সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে বা ভোকাবুলারি সংক্রান্ত যে ইস্যুগুলো আছে ওইগুলা অনেকটাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে শুরু হয়েছে কিভাবে? অবনতি দিয়ে শুরু হয়েছে, গো ডাউন। এই যে এখানের মধ্যে লেখক দেখাইছেন নিচের দিকে যায়। যদি ট্রেন্ড বা কার্ভ, গ্রাফের মধ্যে থাকা কার্ভ বা ট্রেন্ডটা যদি নিচের দিকে যায় তাহলে আমরা কোন কোন শব্দ ব্যবহার করতে পারবো? ডিক্লাইন শব্দ ব্যবহার করতে পারবো, ডিক্রিজ, ড্রপ, ফল, গো ডাউন, প্লামেট, প্লাঞ্জ, এগুলো ভার্ব হিসাবে ব্যবহার করতে পারবো। যেমন আমরা বলতে পারবো দ্য হুইট এক্সপোর্ট ইন অস্ট্রেলিয়া ডিক্লাইন্ড, দ্য হুইট এক্সপোর্ট ইন অস্ট্রেলিয়া ডিক্রিজড, দ্য হুইট এক্সপোর্ট ইন ইউরোপিয়ান কমিউনিটি ড্রপড, দ্য হুইট এক্সপোর্ট ইন Canada fell. The wheat export in Australia went down. The wheat export in Canada plummeted. তবে এইখানের মধ্যে ডিক্লাইন, ডিক্রিজ, ড্রপ, ফল, গো ডাউন এগুলা দিয়ে বোঝায় সাধারণভাবে অবনতি হওয়া, সাধারণ অবনতি। কিন্তু প্লামেট এবং প্লাঞ্জ অর্থাৎ নিচের দুইটা শব্দ দিয়ে বোঝায় আহ, বেশি অবনতি হওয়া বা র্যাপিড অবনতি হওয়া, কুইক, কনসিডারেবল, সিগনিফিক্যান্ট অবনতি হওয়া, ডিক্রিজ হওয়া, ওইটা বোঝায়। তো এই জন্য আমরা যদি বলতে চাই যে স- উল্লেখযোগ্য বা অনেক দ্রুত অবনতি ঘটছে, তখন আমরা চাইলে বলতে পারবো দ্যাট দি উইট এক্সপোর্ট ইন কানাডা ফর এক্সাম্পল ডিক্লাইন্ড শার্পলি। এই যে অ্যাডজেক্টিভ আমরা লাগাতে পারবো, সরি অ্যাডভার্ব আমরা লাগাতে পারবো যেহেতু ভার্বের আলোচনা। ডিক্লাইন্ড শার্পলি, ডিক্রিজড র্যাপিডলি, ড্রপড কুইকলি, ড্রপড কনসিডারেবলি, ফেল সিগনিফিক্যান্টলি, ওয়েন্ট ডাউন সাবস্টেন্সিয়ালি। এই শব্দগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে বুঝতে পারবো যে এটা হুট করে নেমে গেছে বা খুব অনেক বেশি পতন হয়েছে। তবে আমরা যদি প্লামেট বা প্লান শব্দ দুইটা ব্যবহার করি তাহলে আমাদেরকে আর অ্যাডভার্ব ব্যবহার করা লাগবে না। আমরা যদি বলি প্লামেটেড, তাহলে প্লামেটেড দিয়েই বুঝাইতেছে যে ডিক্লাইন্ড শার্পলি, ডিক্লাইন্ড র্যাপিডলি, কুইকলি, কনসিডারেবলি, সিগনিফিকেন্টলি, এই জিনিসগুলা। প্লাঞ্জের ক্ষেত্রেও সেম। এটা হলো ভার্বের ব্যবহার, আমরা নাউন হিসাবেও চাইলে ব্যবহার করতে পারি।
তাহলে এভাবে আমরা যদি ভার্বের জায়গায় নাউন ব্যবহার করি তাহলে কিভাবে হবে? গো ডাউন, বা নিচের দিকে যখন যাবে ট্রেন্ডটা, আমরা তখন ব্যবহার করতে পারবো যে দি উইট এক্সপোর্ট ইন অস্ট্রেলিয়া উইটনেসড এ ডিক্লাইন, সো এ ডিক্রিজ, হেড এ ফল। এরপর আমরা যদি অ্যাডজেক্টিভ যুক্ত করি তাহলে এরকমটা হবে, উইটনেসড এ শার্প ডিক্লাইন, সো এ র্যাপিড ফল, হেড এ গ্রেট ড্রপ, হেড এ কনসিডারেবল ড্রপ, স্টেডি ড্রপ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে ভার্বের সাথে আমরা অ্যাডভার্ব যুক্ত করলে আমাদের অর্থটা আরো বেশি সম্পূর্ণ হবে, আর নাউনের সাথে আমরা অ্যাডজেক্টিভ যুক্ত করলে আমাদের অর্থটা আরো বেশি সম্পূর্ণ হবে। তো এই জিনিসটা হলো ট্রেনটা যখন নিচের দিকে যাবে তখনকার অবস্থা। ট্রেনটা যখন উপরের দিকে যাবে তখন আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারবো? ঠিক বিপরীত শব্দগুলো ব্যবহার করব। ক্লাইম্ব, গো আপ, গ্রো, ইনক্রিজ, ডিক্রিজ, রাইজ, রকেট। এখানের মধ্যেও লাস্টেরটা যেটা রকেট, রকেট দিয়ে বোঝায় গ্রো র্যাপিডলি, গ্রো শার্পলি, গ্রো কুইকলি, কনসিডারেবলি, সিগনিফিকেন্টলি, সাবস্টেন্সিয়ালি। অর্থাৎ হুট করে বেড়ে যাওয়া, হঠাৎ বেড়ে যাওয়া, অনেক বেশি বেড়ে যাওয়া, ওইটাকে বলে রকেট। তাহলে রকেট শব্দটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ওইটার সাথে আর কোনো অ্যাডভার্ব ব্যবহার করার দরকার নাই। উপরের বাকিগুলোর সাথে আপনি চাইলে অ্যাডভার্ব ব্যবহার করতে পারবেন। যেমন আপনি বলতে পারবেন দি অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্টস ইন কানাডা went up considerably, sharply, considerably, substantially, significantly, steadily, gradually, moderately, slightly, slowly। যেইটা খাটে আপনি ওইটা বসাবেন। নাউনের জায়গাও আপনি এটা করবেন, নাউনের জায়গায় আর কি অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন দি উইট এক্সপোর্ট ইন অস্ট্রেলিয়া সো এ সো এন ইনক্রিজ, এই জায়গায় আপনি বলতে পারেন সো এ sharp increase, rapid increase, quick increase, considerable increase, significant increase, substantial increase, steady increase, gradual increase, moderate increase, slight increase, slow growth। এর পরেরটা হচ্ছে যখন কোনো পরিবর্তন ঘটবে না তখন, অর্থাৎ যখন স্টেডি থাকবে, এই যে কার্ভটা যখন স্টেডি থাকবে তখন আমরা কি বলতে পারবো? আমরা লেভেলড অফ বলতে পারবো। দ্য হুইট এক্সপোর্ট of Canada leveled off at 15 million tons in 1985। অর্থাৎ 1985 সালে গিয়ে হুইট এক্সপোর্টটা, কানাডার হুইট বা অস্ট্রেলিয়ার হুইট এক্সপোর্টটা লেভেলড অফ হয়ে গেছে, অর্থাৎ ওইখানে গিয়ে স্থির হয়ে গেছে। এবং স্থিরতাটা কত সময় পর্যন্ত ছিল? and it remained steady, it remained the same, it remained unchanged, it remained constant until 1990 for example। এরপরের অংশটা হচ্ছে কনস্ট্যান্ট চেঞ্জ, অর্থাৎ বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এটাকে আমরা বলতে পারবো ফ্লাকচুয়েট অথবা ভেরি। যেমন আমরা যেই এক্সাম্পলটা লাস্ট দেখছিলাম ওইটার মধ্যে ওভারভিউতে লেখা আছে যে দি হুইট এক্সপোর্ট অফ কানাডা রোজ উইথ সাম ফ্লাকচুয়েশনস, যে কানাডার হুইট এক্সপোর্টটা ফ্লাকচুয়েশন সহ বাড়ছে, অর্থাৎ ফ্লাকচুয়েশন হয়েছে বাট আলটিমেটলি ওইটা বাড়ছে। চেঞ্জ অফ ডিরেকশন, মনে করেন কোনো একটা পয়েন্টে গেল গিয়ে আবার নিচে চলে আসলো, অথবা কোনো একটা নিচের দিকে কোনো একটা পয়েন্টে গেল, কমতে 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 একটা পয়েন্টে গিয়ে তারপর আবার উপরে উঠে গেল। তো ওই জিনিসটাকে যদি নিচে গিয়ে উপরে আসো এটাকে বলা হবে টু বটম আউট। আর যদি উপরে গিয়ে তারপর নিচে আসে ওইটাকে বলে পিক এট, টু রিচ দ্য পিক অফ। যেমন আমরা দেখছিলাম যে কানাডার হুইট এক্সপোর্টটা রিচড এ পিক, যে কানাডার বা রিচড ইটস পিক। The wheat export of Canada reached its peak at 25 million tons in 1988 or 89 maybe, 88 সম্ভবত। আবার আমরা যদি নাউন হিসাবে ব্যবহার করতে চাই তাইলে ল অথবা হাই, এই দুইটা শব্দ ব্যবহার করতে পারবো। তো
তো এই জিনিসগুলা যখন আমরা ব্যবহার করব, টাইম ফ্রেজ, হ্যাঁ টাইমের কথা যখন বলবো তখন আমরা বলতে পারবো ফ্রম 1995 to 2005, for 10 years between 1985 and 2005, during or throughout the period of 1995 to 2005, during a period of 10 years, over the 3 month period between April and June. তো এইভাবে আমরা জিনিসগুলা ব্যবহার করতে পারবো। আপনারা যদি আরো বিস্তারিত দেখতে চান অথবা এই জিনিসগুলা যদি খেয়াল রাখতে চান, শিখতে চান, তাহলে রেচেল মিশেলের বই থেকে আপনারা বিস্তারিতটা শিখে ফেলতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে গ্রাফ বা চার্টের বডি প্যারাগ্রাফ কিভাবে কাজ করে এবং বডি প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের কি কি বিষয়ে জানা থাকা লাগবে। এইখানে একটা চিত্রের মধ্যে সবগুলার একটা ধারণা দিয়ে দিছে। যেমন এইখানে ডিক্রিজ দিয়ে বুঝাইছে যে এটা নামতেছে নামতেছে আবার সমান হয়েছে আবার নামতেছে, অর্থাৎ ওভারঅল এটার অবনতি ঘটছে। স্টেডিনেস বা স্ট্যান্ডেবিলিটি দিয়ে বুঝাইতেছে যে এটা স্থির ছিল। এরপর আছে ইনক্রিজ, যে ওভারঅল ইনক্রিজ হয়েছে। গ্রাজুয়াল ইনক্রিজ অর্থাৎ ধীরে ধীরে ইনক্রিজ হয়েছে। গ্রাজুয়াল ডিক্রিজ ধীরে ধীরে ডিক্রিজ হয়েছে। র্যাপিড ইনক্রিজ অর্থাৎ হঠাৎ ইনক্রিজ হয়ে গেছে বা অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে, এটাকে বলা হয় রকেট। শুধু রকেট দিয়ে এই জিনিসটাই বোঝায়। আবার র্যাপিড ডিক্রিজ, এটা বোঝানোর জন্য আমরা প্লামেট ব্যবহার করতে পারবো, প্লাঞ্জ ব্যবহার করতে পারবো। র্যাপিড চেঞ্জেস বা ফ্লাকচুয়েশন, বাড়ছে কমছে এরকম। এখানে কিছু এক্সাম্পলও দিয়ে দিছে। এটা যে ট্রেন্ডটা, ওভারঅল ট্রেন্ডের কিছু এক্সাম্পল দিছে। ট্রেন্ড হচ্ছে এই যে পুরো কার্ভটা আলোচনা, পুরো কার্ভটার অবস্থা। যেমন এখানে কার্ভ কি হয়েছে, নিচে গেছে আবার সামান্য উপরে উঠছে আবার নিচে গেছে, আলটিমেটলি এটা কি হয়েছে, নিচের দিকে গেছে, এই জন্য এটাকে বলা হয়েছে ডাউনওয়ার্ড ট্রেন্ড। এখানে এক্সাম্পল একটা দিচ্ছে, দ্য কনজাম্পশন অফ হ্যামবার্গার উইটনেসড এ ডাউনওয়ার্ড ট্রেন্ড ওভার দ্য পিরিয়ড। এরপর এখানে কি হয়েছে, এখানে বাড়ে নাই, এখানে ধীরে স্থিরে কমতেই আছে, এটাকে বলছে টু ফল স্টেডিলি। এক্সাম্পল দিছে, এক্সপেন্ডিচার অন ল্যান্ডলাইন ফোনস ফেল স্টেডিলি ওভার দ্য 10 year পিরিয়ড। এরপরে ফল হয়েছে কিন্তু অল্প ফল হয়েছে, এটার উদাহরণ দিছে কিভাবে, দি প্রপোর্শন অফ বাস কমিউটার্স ড্রপড or decreased slightly to 15% in 2002, আর এখানে রাইজ গ্রাজুয়ালি। এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। টু লেভেল অফ এট, এটা দিয়ে বুঝাইতেছে কি, এটা আমরা একটু আগে আলোচনা করছি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার পর ওইখানে গিয়ে স্থির হয়ে গেছে। The unemployment rate leveled off at 18% in 2008. নেক্সট হচ্ছে dropped suddenly. The figure dropped suddenly to 10% in 1975. অর্থাৎ একভাবে চলতেছিল কিন্তু হঠাৎ এটার পতন হয়েছে। To increase or climb sharply, এর ঠিক অপোজিটটা হচ্ছে increase sharply বা climb sharply. The number of people using computers increased or climbed sharply from 2002 to 2005. আর এইদিকে ডাউনওয়ার্ড ট্রেন্ডের অপোজিটটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড। যদি এখানে ফ্লাকচুয়েশন দেখা যাইতেছে, এখানের মধ্যে র্যাপিড চেঞ্জেস দেখা যাইতেছে, কিন্তু আলটিমেটলি স্টার্টিং পয়েন্টের চাইতে এন্ডিং পয়েন্ট কিন্তু উপরে, এবং প্রত্যেক বছরই কি হয়েছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে পুরো জিনিসটাই। এই জন্য এটাকে বলা হচ্ছে an upward trend. There was an upward trend in the number of people using the internet between 1995 and 2005. এখন যেহেতু আমরা গ্রাফের বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, চার্টের বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এই ব্যাপারে একটা মোটামুটি ক্রস ধারণা লাভ করছি, আমরা এখন একটা ক্লাস ওয়ার্ক স্ল্যাশ হোমওয়ার্ক করে ফেলবো। এবং আমাদের হোমওয়ার্কটা হবে এই জিনিসটা। The following bar chart shows the different modes of transportation used to travel to and from work in one European city in 1960 and 1980 and 2000. এই যে গ্রাফটা আছে, এটার ইন্ট্রোডাকশন এবং বডি এবং ওভারভিউ, এই দুইটা জিনিস সম্ভবত আগেই লিখে ফেলছেন। যদি লেখা না থাকে তাহলে নতুন করে আবার লিখবেন, পাশাপাশি বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2টাও লিখে ফেলবেন। এবং বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 সহ ইন্ট্রোডাকশন ওভারভিউ লেখা শেষ হলে আমাকে জমা দিবেন, আমি ইনশাল্লাহ এটার রিভিউ জানাবো কিরকম হলো। এখন এটা চাইলে
ক্লাসে করতে পারবেন, আবার হোমওয়ার্ক হিসেবেও করতে পারবেন। আর যারা ভিডিও রেকর্ড দেখে ট্রাই করবেন, আপনারা পরবর্তীতে রেচেল মিশেলের বই থেকে এইটার স্যাম্পল আনসারের সাথে নিজের আনসারটা মিলিয়ে নিতে পারেন, বা রেচেল মিশেলের বই থেকে স্যাম্পল আনসারটা দেখে আইডিয়া নিতে পারেন।